ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর কোষে দেখি 17, অর্থাৎ এখানে আমরা স্পর্শক নিয়ে আলোচনা করব। এই স্পর্শক নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, প্রথমে একটা ক্লাস করেছিলাম, তারপর আমরা কোষে দেখির পার্ট 1 এবং পার্ট 2 করিয়েছি। এগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন হয় আর যদি না দেখে থাকো অবশ্যই ওগুলি দেখো, প্লেলিস্টের লিঙ্ক দেখবে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নাও। আজ আমরা পার্ট 3-তে 8-এর দাগের যে সমস্যা আছে 8, 9, 10, 11, এই 4টি সমস্যার সমাধান আমরা করব। এই 4টি সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের কিন্তু বেসিক কনসেপ্টগুলোকে জানতেই হবে, তাই আগেকার ক্লাসগুলো একটু দেখে নিলে ভালো হয়। দেখো 8-এর তাই কি বলেছে, 8-এর সম্পাদ্যটাই বলেছে যে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে এবিসি ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করব এবং পরিবৃত্তের যে 3টি বিন্দু আছে বিসি, সেখানে 3টি স্পর্শক অঙ্কন করব। এবিসি স্পর্শক অঙ্কন করব, পরিবৃত্তের এবিসি বিন্দুতে স্পর্শক মানে 3টি স্পর্শক অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজকে অঙ্কন করা। তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে বাহুর মাপ বলে দিয়েছে কত, 5 সেমি। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের যে পরিবৃত্ত, পরিবৃত্ত নিয়ে আগেই আমরা ক্লাস করিয়েছি। পরিবৃত্তের যদি ক্লাস তোমাদের দেখার প্রয়োজন হয়, মাধ্যমিক জ্যামিতি বা দশম শ্রেণীর জ্যামিতির একটা প্লেলিস্ট করা আছে, সেখানে দেখবে তোমরা পরিবৃত্ত নিয়ে আমরা আলোচনাও করেছি। যদি পরিবৃত্ত দেখার প্রয়োজন হয় সেখান থেকে দেখো। পরিবৃত্ততে আমরা পরিবৃত্ত এবং অন্তবৃত্ত দুটো নিয়ে আলোচনা করেছি, 11 অধ্যায় আছে সেটা, এবং কোষে দেখি যে সমস্যাগুলো আছে সেগুলিরও সমাধান করেছি। তাহলে প্রথমে আমরা 5 সেমি একটা বাহু নিয়ে নেব। প্রথম কাজ হচ্ছে 8-এর অঙ্ক, আমরা 8-এর অঙ্ক প্রথমে 5 সেমি একটা বাহু নেব। তাহলে প্রথমেই আমরা 5 সেমি একটা বাহু নিলাম। ঠিক আছে, 5 সেমি, বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর আমাকে এখান থেকে কি করতে হবে, একটা সমকোণী সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ আঁকলে কি করতে হবে, আমরা যে কোনো একটা বাহু প্রথমেই নিয়ে নিলাম। যে কোনো বাহু নিয়ে আমরা এই যে 5 সেমি, 5 সেমির সমান করে বৃত্তচাপটা নিয়ে প্রান্ত বিন্দু থেকে সব দিক থেকেই, ঠিক আছে, বাহুটাকে কাটলাম। আবার একটা বৃত্তচাপ, যেখানে ছেদ করলো সেখান থেকে বসে আবার একটা বৃত্তচাপ। এর ফলে আমরা একটা সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। এর ফলে আমরা একটা সমবাহু ত্রিভুজ পেলাম। এই বৃত্তচাপগুলি যেখানে পরস্পর ছেদ করলো সেখানের সঙ্গে আমরা বিন্দুগুলিকে যোগ করে নিলাম। এখানের সঙ্গে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুর সঙ্গে এটাকেও যোগ করে নিলাম। তাহলে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এটার নাম বলেছে এবিসি, আমরা নামও দিলাম এবিসি। এরপর পরিবৃত্ত অঙ্কন। পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো দুটি বাহুর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করব এবং সেগুলি আমরা সেটা দিয়ে আমরা পরিবৃত্ত অঙ্কন করব। দেখো এ দুটো হলো, আর এখান থেকে একটা বৃত্তচাপ আছে, এখান থেকেও একটা বৃত্তচাপ আছে। এবার এ বিন্দুতে বসিয়ে দুটো বৃত্তচাপ আমরা কেটে নিলাম। তাহলে এই বৃত্তচাপগুলি যেখানে পরস্পর ছেদ করলো সেগুলি আমরা স্কেলের সাহায্যে সংযোগ করব। দেখো সেগুলিকে আমরা স্কেলের সাহায্যে সংযোগ করছি। প্রত্যেকটা যে ছেদবিন্দু আছে সেগুলিকে ভালো করে দেখতে হবে, কারণ সেগুলো যদি ভালো করে আমরা না বুঝতে পারি বা না দাগ দিই, তাহলে তখন আমাদের কি হবে, সঠিকভাবে না ঠিক করি তাহলে দেখবে তোমাদের পরিবৃত্তটাও হচ্ছে না। এবার আমরা একটা শীর্ষবিন্দু, যে কোনো একটা শীর্ষবিন্দু এখানে আর জয়েন করছি না, শুধুমাত্র এটা পরিবৃত্ত নয়, এটা অ্যাকচুয়ালি স্পর্শকের। তাই আমরা যেটা ছেদবিন্দু সেটা থেকে শীর্ষবিন্দুগুলোকে একবার দেখে নিই। দেখো প্রত্যেকটা শীর্ষবিন্দু মিলে গেছে। তাহলে এবার আমরা পরিবৃত্তটা অঙ্কন করে নেব। তাহলে পরিবৃত্ত অঙ্কন করার জন্য আগে তো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তবু এখানে একবার কি দেখলে, যে ত্রিভুজের যে ত্রিভুজ অঙ্কন করলাম সেই ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডক করে যেখানে পরস্পরকে ছেদ করছে সেখান থেকে একটা শীর্ষবিন্দুকে ব্যাসার্ধ ধরে আমরা বৃত্তটাকে অঙ্কন করলাম। এরপর আমরা কি করব, প্রত্যেকটা বিন্দুতে কি বলেছে, আমাকে স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে স্পর্শক অঙ্কন করার জন্য যেটা কেন্দ্র,
সেখান থেকে প্রতিটা শীর্ষবিন্দুর অর্থাৎ ব্যাসার্ধগুলোকে আমাকে অঙ্কন করে নিতে হবে। ঠিক আছে, প্রতিটা ব্যাসার্ধ আমি দেখো অঙ্কনটা করে নেব, কারণ ব্যাসার্ধ যদি আমরা না অঙ্কন করি তাহলে আমাদের, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই যেটাই সমদ্বিখণ্ডক হবে সেইটাই দেখবে সেটাই ব্যাসার্ধ হচ্ছে। ঠিক আছে, ওইটাই বর্ধিতাংশ হচ্ছে ব্যাসার্ধ। এবার এই যে অংশগুলো, তাহলে এগুলোকে আমাকে কি করতে হবে, 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ নিয়ে যেখানে পরস্পর ছেদ করছে রেখাটাকে, এখান থেকে একটা বৃত্তচাপ, এখানে যেটা ছেদ করলো এখান থেকে ধরে আবার একটা বৃত্তচাপ, তারপর ওই একই মাপের কিন্তু কোনো পরিবর্তন হবে না, একটা বৃত্তচাপ। একটু ভুল হলো এখানে, এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ থেকে আমি এখান থেকে কেটে নিয়েছিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা এখান থেকে এটা কাটতে হবে, আর একটা এখান থেকে কাটতে হবে। আমি পেনে কেটেছি, তাই যে দুটো অংশ এক্সট্রা সেই দুটো অংশকে আমি কেটে দিই। ঠিক আছে, এবার যখন আমি এই বিন্দু থেকে এই বৃত্তচাপটা অঙ্কন করব তখন এটাকে বর্ধিত করে দেবো এবং 120 ডিগ্রির যে বিন্দুটা সেটাকেও অঙ্কন করে নেবো। এরপর আমরা এই যে স্পর্শকটাকে অঙ্কন করব। ঠিক আছে, এরপর আমরা স্পর্শকটাকে অঙ্কন করব। দেখো স্পর্শকটাকে অঙ্কন করলাম। ঠিক আছে, সি বিন্দুর স্পর্শক হয়ে গেল। এরপর আমরা বি বিন্দুর উপর স্পর্শকটাকে অঙ্কন করি। ঠিক আছে, আবার এটাকেও আমরা জয়েন করে নেবো। এটা এই দিক থেকে অঙ্কন করি। এই জায়গাটাই কিন্তু খুব ভাইটাল, যখন এই স্পর্শকগুলো অঙ্কন করব, মানে এগুলো যদি ঠিকঠাক ভাবে আমি না দেখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটাও অঙ্কন করে নিলাম স্পর্শক। এরপর হচ্ছে এই বিন্দুতে এখানেও তাহলে আমি এই বিন্দুতে বসিয়ে, একটু বাইরে চলে গেছে কাছ থেকে এটা, তাহলে প্রত্যেকটা বিন্দুতে আমি কি করলাম, সমকোণী ত্রিভুজ কিন্তু অঙ্কন করে নিলাম। এরপর আমরা এই বিন্দুর সঙ্গে দেখো সব স্পর্শক গুলো কিন্তু আমি অঙ্কন করে নিয়েছি, এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দু। এবার যদি আমরা এটাকে ধরি ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে স্পর্শকগুলির নাম দিই। স্পর্শকগুলির নাম দিলে আমার এটা নাম দিলাম, ধরে নাও এ, এবিসি নাম আছে, সরি, এটা এম, এটা হচ্ছে এন, এম এন হলো, এটা দিলাম পি, এটা দিলাম কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ঠিক আছে, তাহলে এবিসি প্রথমে সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, সমবাহু ত্রিভুজের একটা পরিবৃত্ত, তারপর পরিবৃত্তর যে বিন্দুগুলি ছিল অর্থাৎ এবিসি, এগুলো দিয়ে আমরা একটা 3টে স্পর্শক অঙ্কন করলাম। তাহলে আমরা লিখবো ও কেন্দ্রীয় বৃত্ত যার 3টি স্পর্শক পি কিউ, এম এন ও আর এস। ঠিক আছে, তাহলে 8 দাগের যে সমস্যাটা ছিল
সেটার সমাধান করা হলো। আমি একটা কথা বারবার বলি যে পেনে করছি, তোমরা কিন্তু পেন্সিলে করবে। তোমরাও যদি পেনে করো তাহলে আমি যেমন এই ভুল করলাম আর বোঝার কোনো উপায় থাকলো না, তোমাদের ক্ষেত্রেও তাই হবে। তাই সংযতভাবে পেন্সিলেই সেটা করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবে, যাতে শিক্ষক খুব সহজে এটা বুঝতে পারে এবং সহজেই তোমরা নাম্বারটা পেতে পারো। এরপর আমরা দেখো নয়েরটা দেখবো। এবার দেখো নয়টা কি বলেছে, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করি। এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। স্পর্শকের ওপর পি এমন একটি বিন্দু নিই যাতে এপি 5 সেমি। আচ্ছা, এরপর বলছে যে পি বিন্দুতে থেকে বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন করি। আচ্ছা, পি বিন্দু থেকে মানে পি একটি বহিস্থ বিন্দু অঙ্কন করি এবং স্পর্শক বৃত্তটিকে কোন বিন্দুতে স্পর্শ করছে লক্ষ্য করি। বেশ, ঠিক আছে, যেটা যেটা বলেছে সেটা সেটা একবার করে দেখি। তাহলে 5 সেমি বাহু নিয়ে নিই। 5 সেমি বাহু প্রথমেই নিয়ে নিই। দেখো, 5 সেমি বাহু নিলাম, ঠিক আছে। এরপর আমাকে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য এখানে আমি যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। এরপর আমি 5 সেমি বাহু নিলাম, 5 সেমি বৃত্তচাপ নিয়ে সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করতে জানি, সব দিকে একই মাপ একই চাপ দিয়ে কেটে নিলাম। এরপর যে যে জায়গাতে ছেদ করছে এগুলোকে আমি জয়েন করব। এটার নাম দিলাম আমরা এ বি সি। এবার পরিবৃত্ত অঙ্কন করব। তাহলে অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে কেটে নিই। অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে কেটে নিলাম। একই রকম ভাবে এই অংশটা কেটে নিলাম, আবার এ বিন্দুতে বসিয়ে অংশটাও কেটে নিলাম। বৃত্তচাপগুলো একটু হালকা করে নেব, কারণ বৃত্তচাপগুলি যদি বেশি ডিপ করে নিই তাহলে কিন্তু অনেক এমন হয়ে যাবে যে তোমরা এটাই বুঝতে পারবে না, তোমাদের যে অঙ্কনটা এটাই বুঝতে অসুবিধা হবে। দেখো, এটা জয়েন করে নিলাম। এটা বৃত্তচাপ গুলো কোথায় ছেদ করছে দেখো। দেখো হয়েছে, হয়েছে, ঠিক আছে। দেখো তাহলে এটাও হয়ে গেল। এই দুটো এবার পরস্পর এক জায়গাতে ছেদ করেছে, এটাকে আমরা ব্যাসার্ধ ধরবো শীর্ষবিন্দুগুলোকে, ঠিক আছে। ধরার পর চারদিকটা একবার দেখে নেবো, ঠিক আছে। অনেক সময় হয় যে দুটো মিলছে একটা মিলছে না, ঠিক আছে। দেখো তিনটেই মিলে গেছে এখানে। পেনে আঁকছি তো তাই যখন দ্বিতীয়বার আঁকছি তখন এই যে কালিগুলো সেগুলো বাইরে বেরিয়ে জন্য মনে হচ্ছে যে বাইরে বেরিয়ে গেছে। এবার আমাকে যেটা বলছে যে এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলেছে, ঠিক আছে। একটা বলেছে এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি, স্পর্শকের ওপর কি একটি বিন্দু, ঠিক আছে। এই স্পর্শকটাকে অঙ্কন করে নিই এ বিন্দুতে। তাহলে আমরা এখানে কি করব, একটা 90 ডিগ্রি বা সমকোণ অঙ্কন করব, ঠিক আছে। এরপর আমরা জয়েন করব স্পর্শকটাকে। এই তো, এবার
স্পর্শকটাকে আমরা টেনে নিলাম। ঠিক আছে, এই যে স্পর্শকটাকে অঙ্কন করলাম, এরপর বলেছে 5 সেমি দূরে পি একটি বিন্দু। ঠিক আছে, তাহলে 5 সেমিটাকে এখানেই আমরা মাপ করে নেবো, নিয়ে এ বিন্দু থেকে একটা অংশ কেটে নিলাম, যেটার নাম দিলাম আমরা পি। ঠিক আছে, এই স্পর্শকটার নাম দিয়ে দিলাম আমরা, ধরে নাও এমএন। এমএন, তাহলে এই এপিটা হলো 5 সেমি। এরপর বলেছে পি বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শকটি অঙ্কন করি এবং ওই স্পর্শটি বৃত্তটিকে কোন বিন্দুতে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে ওই পি বিন্দু থেকে একটা স্পর্শক আমাকে অঙ্কন করতে হচ্ছে। তাহলে আমার বহিস্থ বিন্দুর সঙ্গে যখন স্পর্শক অঙ্কন করতে হয়, তখন আমার কি করতে হয়, যে কেন্দ্র যেটা থাকবে সেটার সঙ্গে কিন্তু ওই বিন্দুটাকে যোগ করতে হয়, তাই না? কেন্দ্রের সঙ্গে ওই বিন্দুটা যোগ থাকে। দেখো এখানে কিন্তু যেটা সমদ্বিখণ্ডক সেটাই কিন্তু যোগ হচ্ছে। এরপর আমরা কি করি, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে বিন্দুটা, তার অর্ধেকের বেশি বৃত্তচাপ নিই। অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা উপরে এবং নিচে দু জায়গাতেই আমরা বৃত্তচাপ অঙ্কন করি। এরপর আমরা এই দুটো বিন্দুকে যোগ করি। ঠিক আছে, দুটো যোগ করলাম। এরপর আমরা ওই মধ্যবিন্দু থেকে আবার কি করব, একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। একটুকু বেরিয়ে গেল, সরে গেল একটু। দেখো পেনে আগলে এটাই সমস্যা, দ্বিতীয়বার আমি কিছু আর করতে পারছি না। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে এই যে ক্রস করছে যে বিন্দুতে, সেটা আমরা যোগ করি, তারপর স্পর্শক অঙ্কন করি। তাহলে একটা জিনিস দেখছি, যে বিন্দুতে আমরা স্পর্শকটা অঙ্কন করেছিলাম, ঠিক সেই বিন্দু দিয়ে কিন্তু এই স্পর্শকটাই যাচ্ছে, তাই না? দেখো এই স্পর্শকটা কোথায় যাচ্ছে, আমরা যদি এটা সমদ্বিখণ্ডক করলাম, সমদ্বিখণ্ডক করে এই যে বৃত্তচাপটা টানলাম, তখন ক্রস করলো কোথায়, বৃত্তটাকে এ বিন্দুতে। এ ও এ, এই ও এটাই তো ব্যাসার্ধ। তাহলে আমরা এটাই হচ্ছে এর স্পর্শক, মানে এ পিটা বা এম এনটাই বলতে পারি এর স্পর্শক। তাহলে আমার যে উত্তর চেয়েছে সেটা আমরা কি লিখব, তাহলে এখানে যে আমরা স্পর্শকটা অঙ্কন করছি সেটা তো এ বিন্দুতে যাচ্ছেই। ঠিক আছে, যদি আমি এইভাবে অঙ্কন করি, যেটা আমরা আগে শিখেছি, এটা যদি আমরা এদিক থেকে অঙ্কন করি, মানে এটা তো দেখো এই যে অংশটা, এটাও তো ব্যাসার্ধ ও থেকে সি পর্যন্ত। তাহলে যদি আমরা এই অংশটাকে যোগ করে দিই পি এর সঙ্গে সি, পি এর সঙ্গে সি, এটা একটা স্পর্শক হয়ে যাবে। কিংবা যদি আমি এ বিন্দু থেকে এই দিকে পি বিন্দু নিতাম, তাহলে আমার বি বিন্দুতে ছেদ করতো। তাহলে এখানে উত্তর আমার যেটা চেয়েছে, উত্তরটা চেয়েছে যে ওই স্পর্শকটি বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করে, তা লক্ষ্য করি কোন বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমরা যদি যে নিয়ম, সেই নিয়মে যখন অঙ্কন করছি, তাহলে এ বিন্দুতে স্পর্শকটা যেতে পারে। অ্যাকচুয়ালি যদি দেখো, তাহলে যে আমরা এগুলো অঙ্কন করছিলাম, দেখো এখানে দেখো একটা স্পর্শক তোমাদেরকে দেখাই, একটার ক্ষেত্রে এটাকে দেখাই। দেখো স্পর্শক যখন অঙ্কন করছিলাম, তখন আমরা প্রথমত যে বহিস্থ বিন্দু যেটা আছে সেটার সঙ্গে কেন্দ্র থেকে যে দূরত্ব, তার সমাধিখণ্ডক করছিলাম। ঠিক আছে, কেন্দ্র থেকে সমাধিখণ্ডক করার পর আমরা সমাধিখণ্ডক করার পর অর্ধবৃত্ত যেখানে ছেদ করছিল বহিস্থ বিন্দুর সঙ্গে ওই অংশটা যোগ করে দিয়েছিলাম, তাই না? ঠিক এই অংশটা ওইভাবেই চিন্তা করো। এই অংশটাকে ধরে নাও এটা সোজা হয়েছিল, এটা এরকম ভাবে আছে, হ্যাঁ ঠিক এরকম যেরকম দেখছো, এটাই ধরে নাও তোমার খাতার সোজা। তাহলে তোমরা কি করবে, হয় এই বিন্দুর সঙ্গে নয় এই বিন্দুর সঙ্গে, যদি আমরা পুরো বৃত্তটাকে অঙ্কন করি তাহলে এই বিন্দুর সঙ্গেও অঙ্কন হতে পারে। যদি আমরা পি বিন্দুটা এদিকে নিতাম তাহলে এ বিন্দুর সঙ্গে হতে পারতো,
তাহলে আমরা এবার উত্তরটাকে লিখে নিই। যে যেমন বলেছে যে 5 সেমি বাহু বিশিষ্ট, 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। ওই ত্রিভুজের ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম। পরিবৃত্তের এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করে এপি 5 সেমি কেটে নিলাম। ঠিক আছে, এরপর পি বিন্দু থেকে যে স্পর্শক, পি বিন্দু থেকে যেটা আমার উত্তর বলেছে যে পি বিন্দু থেকে স্পর্শক, ওই স্পর্শকটি বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করে, স্পর্শকটি অঙ্কন করলাম পি বিন্দু থেকে। বৃত্তের এগুলো নাম দিয়ে দিই। এটার নাম ধরে নাও, এটার নাম দিলাম পি কিউ। ঠিক আছে, তাহলে পি বিন্দু থেকে, পি বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলাম, যা পরিবৃত্তের সি বিন্দুতে ছেদ করেছে। যদি আমি এদিকে নিতাম তাহলে এ বিন্দুতে লিখতাম, এদিকে নিলাম সি বিন্দুতে। আর যেটা আমরা বারবার বলছি, যেটা আমরা স্পর্শক অঙ্কন করি সেক্ষেত্রে এ বিন্দুতেও কিন্তু স্পর্শকটা অঙ্কন হতে পারে। ঠিক আছে, তাহলে 9 সমস্যাটারও আমরা সমাধান করলাম। এই ধরনের সম্পাদ্য যদিও পরীক্ষাতে এত কঠিন ভাবে তোমাদের দেয় না, খুব সহজ ভাবে একটা সম্পাদ্য দেয়, যেহেতু 5 নম্বর থাকে। এরপর আমরা 10-এর সমস্যাটা দেখবো। দেখো 10টা কি বলেছে, এ বি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু, ও বিন্দুতে এ বি এর ওপর পি কিউ একটি লম্ব অঙ্কন করলাম। এ বি সরলরেখাংশের ওপর ও একটি বিন্দু, ও বিন্দুতে এ বি এর ওপর পি কিউ একটি লম্ব অঙ্কন করলাম। এ ও বি বিন্দুতে কেন্দ্র করে যথাক্রমে এ ও ও ও বি, এ ও ও বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত অঙ্কন করলাম। ওই বৃত্ত দুটির সাপেক্ষে পি কিউ কে কি বলা হয় লিখি। পি বিন্দু থেকে বৃত্ত দুটির ওপর স্পর্শক দুটি অঙ্কন করি। পি বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক দুটি অঙ্কন করি। আচ্ছা, দেখো তাহলে এখানে কিন্তু কোনো মাপ আমাকে বলে দেয়নি। তাহলে এ বি একটি রেখা, এটা হচ্ছে 10-এর। এ বি একটি সরলরেখা, এ বি একটি সরলরেখা নিলাম। তাহলে এ বি একটি সরলরেখা যার একটা বিন্দু ধরে নিলাম হচ্ছে ও। ঠিক আছে, বিন্দুটার নাম কি বলে দিয়েছে, ও। এরপর আমাকে ও এ, এর আগে যেটা বলেছে, তোমরা বইটা খোলো 232 পাতা, 232 পাতায় দেখো বলা আছে এ বি এর ওপর পি কিউ একটি লম্ব অঙ্কন করব। পি কিউ, পি কিউ একটি লম্ব অঙ্কন আমাদের করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে পি কিউ লম্ব অঙ্কন করার জন্য ও বিন্দুতে আমার একটা লম্ব অঙ্কন করতে বলছে। ও বিন্দুতে লম্ব অঙ্কন করতে বললে দেখো, এখানে লম্বটা অঙ্কন করতে গেলে এখানে 90 ডিগ্রি একটা কোণ আমি এঁকে নিতে পারি।
যেহেতু ও বিন্দুতেই আমাকে লম্বটা অঙ্কন করতে বলেছে। এটা হচ্ছে পি কিউ। এটার নাম হচ্ছে পি কিউ। এরপর আমরা দুটো বৃত্ত আমাকে অঙ্কন করতে হবে। একটা হচ্ছে ও এ, একটা ও এ, আর একটা হচ্ছে ও বি। ও এ এবং ও বি, এটার নাম তাহলে কি? এটার নাম হচ্ছে ও, এখানে লিখলাম। এরপর এটা করার পর আমাকে কি বলেছে দেখো, যে বইটা কিন্তু সঙ্গে নিয়ে বসো, কারণ বইটা না থাকলে এখানে পি কিউ লম্ব অঙ্কন করে দুটি ব্যাসার্ধ ধরে আমরা কি করলাম, দুটি বৃত্ত অঙ্কন করলাম। ওই বৃত্ত দুটির সাপেক্ষে পি কিউ কে কি বলা হয়? পি কিউ কে স্পর্শক বলা হবে। যেহেতু এখানে আমরা কি এটা লম্ব অঙ্কন করেছি, ও বিন্দুতে লম্ব আছে, তাহলে ও এ আর ও বি আছে, তাহলে ও এ আর ও বি এই দুটো কি হবে? পি কিউ, এটি সাধারণ স্পর্শক। আমরা বলতে পারবো যে এ এ ও বি কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি সাধারণ সাধারণ স্পর্শক। ঠিক আছে, এ ও বি, এ ও বি কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শক অঙ্কন হয়ে গেল। এরপর যেটা বলেছে, এরপর কি বলছে, এরপর দেখো বলেছে যে পি বিন্দু থেকে ওই বৃত্ত দুটির উপর স্পর্শক অঙ্কন করি। পি বিন্দু থেকে, তাহলে পি বিন্দু থেকে প্রথমে আমরা কি করব, যে কেন্দ্র আছে সেই কেন্দ্র দুটিকে যোগ করব। ঠিক আছে, তাহলে কেন্দ্র দুটিকে যোগ করি, পি বিন্দু থেকে বলেছে। তাহলে এটা হচ্ছে পি বিন্দু, কেন্দ্র বরাবর যোগ করলাম। এখানেও তাই, এটাকে আমাকে কেন্দ্র বরাবর এটাকে আমাকে যোগ করতে হচ্ছে। ঠিক আছে, তারপর আমরা কি করি, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিতে হয়। অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপরে এদিকে এই পাশে, আবার পি বিন্দু থেকেও এদিক, দুদিক বৃত্তচাপ নেওয়ার পর দুটোকে আমাকে জয়েন করতে হবে। দেখো খুব সূক্ষ্মভাবে এগুলো কিন্তু করতে হবে, কারণ কোনো একটা বৃত্তচাপ ভুল হয়, ওই দেখো স্কেল বসানোর সময় সরে যাচ্ছে, হয়তো আমি ঠিক দিলাম কিন্তু দাগটা টেনে ফেললাম। ঠিক আছে, এইটা। তাহলে সমদ্বিখণ্ডক করলাম। সমদ্বিখণ্ডক করার পর আমরা কি করি, একটা বৃত্তচাপ আমাকে অঙ্কন করতে হবে। আমাকে অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। অর্ধবৃত্তটা অঙ্কন করলাম। অর্ধবৃত্ত অঙ্কন করার পর যেখানে অর্ধবৃত্তটা ছেদ করছে, দেখো যেখানে অর্ধবৃত্তটা ছেদ করেছে, যেহেতু আমরা অর্ধবৃত্তটা এদিকে নিয়েছি, তাহলে এই স্পর্শকটাই হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো আমার নয়, এটা সাধারণ স্পর্শক আছে। আর এদিকে যদি নিই তাহলে এখানে ছেদ করবে। তাহলে আমরা এই অংশের সঙ্গে এই যে পি, আর একটা নিয়ম হচ্ছে যে আমরা যে স্পর্শকগুলো অঙ্কন করি, যে যদি একটা স্পর্শক অঙ্কন করে নিই বহিস্থ কোনো বিন্দু থেকে, বাকি স্পর্শকগুলোর দৈর্ঘ্য কিন্তু একই হবে। ঠিক আছে, বাকি যে স্পর্শকগুলো তাদেরও দৈর্ঘ্য কিন্তু একই হবে। তাহলে তাহলে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে এই পিওটাকে মাপ নিয়ে নিলাম, ওই অংশটাই এখানে কেটে নিলাম। একটা হতে পারে পি অংশটা এখানেই
নিলাম। আরেকটা হতে পারে যে এই যে অর্ধবৃত্তটা এইদিকে এঁকেছি, এই অর্ধবৃত্তটা এইদিকে না এঁকে আমরা যাই। এরপর 11 দাগের যে সমস্যাটা আছে সেটা আমরা একবার দেখে নেব। 10এরটায় বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি ও কেন্দ্রীয় বৃত্তের ওপর পি একটি বিন্দু, পি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শক থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান করে পি কিউ অংশ কেটে নিই। কিউ বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শক কিউ আর অঙ্কন করি, চাঁদার সাহায্যে পি কিউ আর এর পরিমাপ করি। তাহলে প্রথমে হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এটা হচ্ছে 11টা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিই, দেখি। না, ও কেন্দ্রীয় আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এরপর পি একটা হচ্ছে বৃত্তের উপর যে কোনো বিন্দু। পি পি হচ্ছে যে কোনো বিন্দু, তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু পি। এরপর আমরা এখানে একটা স্পর্শক অঙ্কন করি। স্পর্শক অঙ্কন করলাম। এরপর আমরা যেখানে ব্যাসার্ধটাকে স্পর্শ করেছে সেখান থেকে একটা বৃত্তচাপ, আবার যেখান থেকে বৃত্তচাপ সেখান থেকে আর একটা বৃত্তচাপ। ঠিক আছে, এরপর আমরা 120 ডিগ্রি থেকে আবার একটা বৃত্তচাপ। এর ফলে একটা স্পর্শক আমাদের অঙ্কন হলো। একটা স্পর্শক আমরা অঙ্কন করলাম। এরপর বলেছে এই পিও পিও যে অংশটা, অর্থাৎ এই যে ব্যাসার্ধটা আছে সেই অংশটাই আমি একই মাপ করে পি কিউ অংশ কেটে নিলাম। পি কিউ অংশ কেটে নিলাম। এরপর আমাকে ওই কিউ বিন্দু থেকে বৃত্তের ওপর আরেকটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে আমাকে এই কিউ ও এটা যোগ করতে হবে, এটা বহিস্থ বিন্দু হচ্ছে। তাহলে কিউ ও, এবার কিউ ও এর সমদ্বিখণ্ডক করব অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে দুই দিকে। ঠিক আছে, এবার এটাকে যোগ করব। তো পরপর যেমন স্টেপ ওয়াইজ পরপর বলেছে পরপর কিন্তু করছি। ঠিক আছে, এরপর আমরা এটার যেহেতু সমদ্বিখণ্ডকটা দেখে একটা অর্ধবৃত্ত অঙ্কন করছি। অর্ধবৃত্ত যখনই অঙ্কন করলাম তখন দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটাকে আমরা যদি দেখি যে কোন বিন্দুটা, এই যে বিন্দুটা সমদ্বিখণ্ডকের বিন্দুটা, এবার আমরা এই বিন্দুর সঙ্গে এই কিউ বিন্দুটা, এই বিন্দুর সঙ্গে কিউ বিন্দুটাকে যোগ করলাম। ঠিক আছে, এটার নাম যদি আমরা দিই এম এন, এটা পি কিউ ছিল, এটার নাম দিলাম কিউ আর। ঠিক আছে, কিউ আর। এবার আমাকে যেটা মাপতে বলেছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে কোন পি কিউ আর, এই পি কিউ আর এই কোণটার মাপ কত। অবশ্যই এই কোণটার মাপ 90 ডিগ্রি হবে।
ঠিক আছে, আমরা মাপ না করলেও বলতে পারি যে অতএব কোণ পি কিউ আর। যদি আমরা চাঁদার সাহায্যে একবার দেখে নেব, চাঁদার সাহায্যে একবার দেখে নেব, সরি এই কোণটা দেখো 90 ডিগ্রি হয়েছে। তাহলে পি কিউ আর সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেটা বার করতে বলেছিল সেটা হচ্ছে কিউ বিন্দু থেকে পি বিন্দুর ওপর কিউ আর স্পর্শক অঙ্কন করি। তাহলে আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পি কিউ স্পর্শক এবং কিউ বিন্দু থেকে কিউ আর একটি স্পর্শক। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম, ও কেন্দ্রে একটা বৃত্ত নিলাম। ও কেন্দ্রে বৃত্ত নেওয়ার পর আমরা পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম। তারপর আমরা ওই ও পি এবং পি কিউ, ও পি এর সমান করে পি কিউ অংশ কেটে নিলাম এবং সেখানে কিউ বিন্দু থেকে কিউ আর একটা স্পর্শক অঙ্কন করলাম। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার 17 যে কোষে দেখি 17 প্রতিটা অধ্যায়ে প্রত্যেকটা যে প্রত্যেকটা কোশ্চেনের আমরা আলোচনা করলাম। কয়েকটা কোশ্চেনের দুরকম করে পদ্ধতি কিন্তু বলেছি, যেমন 10টার ক্ষেত্রে বললাম এখানে সমদ্বিখণ্ডিত করেও এই অংশটা তুমি আঁকতে পারো। ঠিক আছে, আবার সমদ্বিখণ্ডিত না করেও যদি এই বহিস্থ একটা বিন্দু থেকে যে দেখো এই যে স্পর্শক, আমরা যদি এই অংশটা মাপ করি, দেখো বহিঃবিন্দু থেকে সব স্পর্শকগুলা দেখো, যেটা এখানে বলছিলাম যে একটা বিন্দু থেকে যে স্পর্শক, ঠিক আছে, এই স্পর্শকের মান সবসময় কি হবে, সমান হবে, তাই না? তাহলে এখান থেকে যে স্পর্শক অঙ্কন হয়েছিল, এখান থেকে স্পর্শকটা কোথায়, এখান থেকে এই বিন্দু থেকে এখানে, এই মাপটাই এই বহিস্থ বিন্দু থেকে প্রত্যেকটা স্পর্শকের মান সমান হবে। এই যে পি বিন্দু থেকে ও, তেমনি পি এর সঙ্গে আর এবং পি এর সঙ্গে কিউ, এই মানগুলো স্পর্শকগুলো সমান। এখানে দেখো ওইটাই আমি মিলিয়ে দেখাচ্ছি, যে স্পর্শক এখানে কত ছিল, বহির্বিন্দু থেকে বহিস্থ যে বিন্দু সেখান থেকে পি কিউ, দেখো পি কিউ সমান এই যে কিউ এন। ঠিক আছে, বা কিউ আর আমরা নামটা ওখানে দিয়েছি যেহেতু, ঠিক আছে, যেখানে স্পর্শ করছে সেখানে আমরা নামটা দিই নাই। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেনও পড়তে পারে যে বৃত্তের যে কোনো বহিস্থ বিন্দু থেকে যদি স্পর্শক অঙ্কন করা হয়, তো প্রত্যেকটা স্পর্শকের দৈর্ঘ্য ওই বহিস্থ বিন্দু থেকে সমান হবে। তাহলে এখানে আমরা 8, 9, 10, 11 চারটি সমস্যার সমাধান করলাম। এই চারটি সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের যদি কোথাও অসুবিধা হয় বা বুঝতে না পারো, এখানে কিন্তু অঙ্কন প্রণালী কোনো জায়গাতেই পরীক্ষাতে লিখতে হবে না, এবং অঙ্কন প্রণালীগুলো বা যেগুলো লিখছি সেগুলো তোমাদের যতটুকু লেখার প্রয়োজন পরীক্ষাতে ঠিক ততটুকুই লিখছি, আর বাড়তি কিন্তু কোনো জায়গাতেই কোনো কিছু লিখিনি। তাই তোমরাও পরীক্ষার ক্ষেত্রে বেশি কিছু লিখবে না, যেটুকু প্রয়োজন শুধুমাত্র সম্পাদ্যের ক্ষেত্রে যেহেতু 5 নাম্বার আছে 5 নম্বরের মতো করে লিখবে। তোমাদের অঙ্কন যে লেখাগুলো যে নামগুলো সেগুলো তোমাদের দিতে হবে, এই যে অঙ্কন চিহ্নগুলো দিতে হবে। আর অঙ্কন পদ্ধতি কিন্তু কোনোভাবেই কোনো জায়গাতে লিখতে নির্দেশ দেয়নি। ঠিক আছে, তাহলে আজ আমরা স্পর্শকের যে অধ্যায়টা সেটা আমরা শেষ করলাম। স্পর্শকের অধ্যায় আমরা 4টি অংশে বিভক্ত করেছি। প্রথমে একটা কনসেপ্ট মানে স্পর্শকের কনসেপ্ট নিয়ে একটা আলোচনা করেছি। তারপর কোষে দেখি 17টাকে 3 ভাগে ভাগ করেছি, 3 ভাগে ভাগ করে বিস্তারিত আলোচনা করলাম। যদি আমাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে ক্লাসগুলি আমরা দিই তোমরা খুব সহজেই পেয়ে থাকো। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। সকলকেই ধন্যবাদ।